সুধী স্বজন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, তার জীবন, তার স্বপ্ন এবং তার যে সংগ্রাম, সবটাই কিন্তু রাজনৈতিক দর্শনে আবর্তিত। রাজনীতি পারে মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে, সংস্কার করতে এবং স্বাধীনতা দিতে। রাজনীতির বাইরে কিছু নেই। আমরা নজরুলের যে রাজনৈতিক দর্শন এবং চিন্তা ছিল সেটি নিয়ে আমরা খুব কমই আলোচনা করি। তো আজকে আমরা ভাবছি যে আমাদের আজকের এই আলোচনায় আমরা নজরুলের রাজনৈতিক যে দর্শন এবং চিন্তা সেটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই আয়োজনে যারা আছেন শুধু দর্শক আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট একজন তরুণ রাজনীতিক, পাশাপাশি তিনি একজন তরুণ চিকিৎসক, ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। ধন্যবাদ আপনাকে। এবং আপনি নজরুলকে নিয়ে ভাবেন, নজরুলকে ভালোবাসেন, সেজন্য আজকে আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট তরুণ নজরুল সঙ্গীত শিল্পী অগ্নিতা শিকদার মুগ্ধ। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। তৌহিদুর রহমান আউয়াল, আপনি চিকিৎসক এবং রাজনীতিক। আমি জানি যে আপনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং সেখানে অনেক দিন ধরে কাজ করছেন ছাত্র আন্দোলনের সঙ্গে। এবার জুলাই বিপ্লবে নজরুল কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল রাজনীতির ক্ষেত্রে। নিঃসন্দেহে রাজনীতির যে সংস্কৃতির সঙ্গে একটা প্যারালালি যায়, একদম মার্চ করে একসাথে, সেটাকে আপনারা রাজনৈতিকভাবে বিশ্বাস করেন? নিঃসন্দেহে। আমি শুরুতেই বলতে চাই, তার যে বিপ্লবী কবিতা এদেশ ছাড়বি কিনা বল, মোরা কিলের চোটে হার করিব জল, সেই জায়গা থেকে শুরু করে আপনি তার কবিতার মধ্যে যে আবেগ, ভালোবাসা এবং বিপ্লব, এটি হচ্ছে বিশ্বের ইতিহাসে কেউ এরকম বিপ্লবের জন্ম দিয়েছিলেন কিনা বা বিপ্লবের শুরু করেছিলেন কিনা, এটা মানে আসলে অকল্পনীয়। প্রথমে উনি মহাত্মা গান্ধীর খুব ভক্ত ছিলেন শুরুর দিকে, কিন্তু পরে দেখা গেল যে গান্ধীবাদী অহিংস আন্দোলনের কিন্তু উনি পক্ষে ছিলেন না। উনি কিন্তু তার বিপ্লবী চেতনার জন্য উনি কিন্তু চেয়েছিলেন, আর গান্ধী চেয়েছিলেন স্বায়ত্তশাসন, স্বরাজ। কিন্তু উনি কখনো, এবং উনি লিখেছেন, তিনি বলছেন স্বরাষ্ট্ররাজ মানি না, স্বরাষ্ট্ররাজ মানি না, একদম ইন্টেনশনালি উনি বলছেন যে আমরা এত কিছু বুঝি না, আমাদের এক পরমাণু আমরা দেব না, ভারতবর্ষের এক পরমাণু জমিও আমরা ছাড় দেব না। এবং উনি একদম পুরো স্পষ্ট করে বলেছেন। তো বোঝা যায় তার যে রাজনৈতিক সচেতনতা সেটি কিন্তু শুরুতে এসেছিল উনি যখন সেনাবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ সেনাবাহিনীতে উনি 1917 সালে যোগদান করেন। পরবর্তীতে উনি ওই সময়ই বসে যেসব বই তখন প্রচার করতে দিত না, ব্রিটিশ বিরোধী বইগুলা, উনি সেগুলো পড়তেন। উনি তখন গোপীনাথ সাহা, ক্ষুদিরাম বসু, তারপরে মাস্টারদা সূর্য সেন, যতীন দাস, এদেরকে দেখে উনি অনুপ্রাণিত হইতেন। এবং উনি নিজে উনি নিজে কবিতা লিখেছেন লোকমান্য তিলক এবং আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উপর ওনার নিজের কবিতা আছে, প্রবন্ধ আছে। তো এই যে উনি উন্মাদনা ছড়িয়ে দিয়েছিলেন, বিপ্লবের উন্মাদনা। তবে সেখানে আমরা তার রাজনৈতিক জীবনকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে হচ্ছে 1917 থেকে 1930-এর মধ্যে। উনি তখন সরাসরি ব্রিটিশ বিরোধী ছিলেন, সরাসরি। আমরা যেমন এই প্রজন্মে যেমন হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট, আওয়ামী বিরোধী, সেই যে চেতনাটা ওই সময় ছিল সবাই ব্রিটিশ বিরোধী। উনি ওই সময় 1922 সালে উনি যখন ওনার ধূমকেতু সাপ্তাহিক পত্রিকাটা প্রকাশ করেন, তার সেখানে আনন্দময়ীর আগমনে তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে উনি জেলখানাও বসেও তার কিন্তু কণ্ঠরোধ করা যায় নাই। উনি সেখানে লিখেছেন রাজবন্দির জবানবন্দি উনি লিখেছেন। ওনার যে অনর্গল, আমরা বলা যায় যে হয় না যে শব্দ বোমা, উনি শব্দ বোমা, শব্দের যে বুলেট ছুঁড়েছেন, সেটি কিন্তু সেই প্রজন্ম থেকে আজ পর্যন্ত মনে হবে এটি কালজয়ী। আজকের প্রেক্ষাপটেও নজরুল যথেষ্ট বাস্তব এবং সময় উপযোগী, এটি নিঃসন্দেহে বলা যায়। পরবর্তীতে যখন 1930 থেকে 1940-এর মধ্যে আসে, তখন উনি সাম্যবাদের প্রচার করেছেন। উনি প্রচার করেছেন যে হিন্দু মুসলিমের মধ্যে আলাদা কোনো সত্তা নাই, সবাই এক। উনি সেই প্রচার করেছেন। তখন উনি যখন ইসলামিক যে আমাদের ওমর রমজানের রোজা শেষে যেরকম গান লিখেছেন, উনি সেরকম শ্যামা সঙ্গীত এবং ভারতীয় বিভিন্ন পৌরাণিক কাহিনীও উনি কিন্তু তখন লিখেছেন। উনি কিন্তু কোনোদিন কার্পণ্য করেন নাই। ইভেন রবীন্দ্রনাথের আপনার কবিতা আছে যে পূজা, সেই জায়গায় উনি নিজেও লিখেছেন সেই কবিতা, এবং অসম্ভব জনপ্রিয় হয়েছিল। তো সেই যে চার চেতনা, উনি কিন্তু শুধু ভালোবাসার কবি, মানবতার কবি না, ওনার নামই হয়েছে বিদ্রোহী কবি। কেন? উনি রাজনৈতিক জীবন থেকে তার নাম হয়েছে। ওনার বিদ্রোহী কবিতা থেকে ওনাকে কিন্তু কেউ আলাদা করে
বিদ্রোহী উপাধি দিতে হয় নাই। উনি কিন্তু তার কর্মের মাধ্যমে উনি বিদ্রোহী উপাধি পেয়েছেন এবং উনি সে সময় ব্রিটিশ বিরোধী চেতনা, পরবর্তীতে হিন্দু মুসলিম সাম্যবাদ, তবে মানে অনেক সময় হয় না যে উনি যদি আরেকটু আমাদের মধ্যে উপহার দিতে পারতেন তার সাহিত্য সম্ভার, তাহলে আমাদের মনে হয় যে সারা বিশ্ব নজরুলে আরও ভক্ত তৈরি হয়ে যেত। কারণ আমরা যতটুকু পেয়েছি 1942 সালে উনি যখন তার হলো রোগের কারণে উনি যখন মানে বাক রুদ্ধ হয়ে যান, আসলে ওনার তো আসলে ওই ডিজিজটা পরবর্তীতে আসলে এখনও সায়েন্সে অনেক কিছু এখনও গবেষণা চলছে, ওনার সেই বাকরুদ্ধ হওয়ার কারণ কিন্তু এখনও অনেক সময় অজানা। তবে আমাদের সেই কবি এই 42 থেকে 76 এই সময়টুকু উনি যদি লিখতে পারতেন তাহলে তিনি পৃথিবীর ইতিহাসে আরও অমর সৃষ্টি দিয়ে যেতে পারতেন। আজকে যে বলা হয় বিদ্রোহী, আশা করা যায় উনি মহাবিদ্রোহী হইতেন এবং রাজনীতির কবি তাকেই বলা উচিত যে কাজী নজরুল যে রাজনীতির বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন, উনি হয়তো বা রাজনীতিতে সফল হইতে পারেন নাই। 1926 সালের 29শে নভেম্বর উনি যে ফরিদপুরে যে ইলেকশন হয়েছিল সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, কারণ তাকে মনে করতো সে কাফের। কারণ কি, যারা মনে করতো তারা সব মূর্খের দল এবং তারা এখন প্রমাণিত হচ্ছে নজরুলই সঠিক, তারা মূর্খ ছিল। তারা নজরুলের মতো একটি রাজনীতিবিদ থেকে তারা বঞ্চিত হয়েছে, সেটি ওই সময়কার কাছে মনে হয়েছিল, তাই কাফের বলে আখ্যায়িত করে তাকে পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। কিন্তু উনি কিন্তু সেই পরাজিত হন নাই। উনি ওনার সেই শিল্প সাহিত্য দিয়ে, বিপ্লব দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে উনি অমর, কিন্তু তারা হারিয়ে গিয়েছে। প্রায় 98 বছর পরে এই শতবর্ষ হবে, তার কিন্তু সেই হারের ইতিহাস না, তার ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। তিনি 24-এর গণ অভ্যুত্থানে উনি চিরতরুণ, চিরনবীন। অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণভাবে নজরুলকে রাজনৈতিক প্রেক্ষাপটে যে উপস্থাপন করলেন আপনি, সেটা আমাদের খুব ভালো লাগলো যে তরুণরা নজরুলকে নিয়ে ভাবছে এবং নজরুল যে আমাদের গণমানুষের রাজনীতির সঙ্গে এখনও যুক্ত, ভবিষ্যতেও থাকবেন, সে নির্দেশনা আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ ডক্টর ওয়াল। আমরা মুগ্ধর গান শুনি। আমি এবারে যে গানটি করছি, এই গানটি পিলুর আগে বাঁধা ঠুমরি অঙ্গের পরানো প্রিয় কেন এলে অবেলায় গানটি করবার চেষ্টা করছি। পরাণ প্রিয় কেন এলে অবেলায়, পরাণ প্রিয় কেন এলে অবেলায়, শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়।
আসিলে হেথায় কেন এলে অবেলায় পরাণ প্রিয় কেন এলে অবেলায় শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায় শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায় কেন এলে অবেলায় পরাণ প্রিয় কেন এলে অবেলায় খুব ভালো লাগলো মুগ্ধ এই গানটি, চমৎকার। ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, নজরুলের রাজনৈতিক জীবন যেটি আপনি বলছিলেন 42 সালের পরে আর তিনি তো বাকরুদ্ধ থাকলেন, কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং আমাদের 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এবার যে 24 জুলাইয়ের যে আন্দোলন, এই ধারাবাহিক আন্দোলনের নজরুলের রাজনৈতিক চিন্তা আমাদেরকে কিন্তু বারবার উদ্বুদ্ধ করেছে এবং বিজয়ের দিকে নিয়ে গেছে। নজরুল কিন্তু পরাজিত হতে শেখাননি, না, অপরাজিত সৈনিক, সংসপ্তক, বাংলায় যাকে এক কথায় বলি। তো এই নজরুল আমাদের তরুণদের প্রাণে কিভাবে লুকিয়েছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। নজরুলকে হয়তো বা চিনতে দেওয়া হইতো না সে সময় দ্বারা ইন্টেনশনালি যারা পুঁজিবাদী সমাজের যারা প্রতিনিধি ছিলেন এরা নজরুলকে হিংসা করত, কারণ তার মধ্যে যে কোয়ালিটি ছিল সেটি দেখে বাকিরা ঈর্ষান্বিত হইতো। আপনার যারা জোরদার সেখানে কিন্তু যে আমি যেটি বললাম তার রাজনৈতিক জীবনের, উনি কিন্তু নিজেও কিন্তু 25 সালে তাকে যখন তার বন্ধু ছিলেন কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মোজাফফর আহমেদ, উনি জিজ্ঞেস করেছেন সারা জীবন কি লেখালেখি করবা, রাজনীতি করবা না? উনি বলল যে না, অবশ্যই, আমরা তো রাজনীতি করার জন্যই তো এসেছি। যখন যুদ্ধ শেষ করে উনি যখন শুরু করলেন, সেই সময় কিন্তু 26 সালে যখন তার পরাজয় বরণ করা, তাকে যারা পরাজিত করেছে তারা কিন্তু জমিদার ছিল। উনি কিন্তু হেরেছেন পুঁজিবাদী সমাজের কাছে, উনি কিন্তু সাময়িকভাবে হেরেছেন, কিন্তু উনি যে বীজ বপন করে দিয়ে গিয়েছেন, বিপ্লবের বীজ, বিদ্রোহের বীজ, বিজয়ের বীজ, এই বীজ আজও পর্যন্ত আপনি আমি এখানে যে কথা বলছি সেটিও সেই বীজের ফসল। আজকে সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ ধরেছে, ফল ধরা শুরু করেছে। সারা বিশ্বে আজকে নজরুল প্রেমী, আপনি দেখবেন নজরুলকে নিয়ে গবেষণা হয়, বাইরের কান্ট্রিতে পিএইচডি হয়। এটিই তো অর্জন, যে ওনার যে রাজনৈতিক জীবন আমরা বলবো, উনি তো তার রাজনীতিতে উত্থান যাই বলা হোক, তার সাহিত্য জীবন আর রাজনৈতিক জীবন কিন্তু অবিচ্ছেদ্য হয়ে গিয়েছিল। কারণ ওনার প্রতি কবিতার মধ্যে, বিদ্রোহী কবিতার মধ্যেও কিন্তু উনি সেই বিদ্রোহী চেতনা কিন্তু রাজনৈতিকভাবে সচেতনতার কিন্তু পরিলক্ষিত হয়। উনি সকল তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যে কাজী নজরুল শুধু প্রেমের কবি নন, উনি হচ্ছেন বিপ্লবের কবি, বিদ্রোহের কবি, এবং সেই কবি যে কখনো পরাজয় বরণ করে না। আজকে যখন 52-র ভাষা আন্দোলন তাদেরকে আবেগতাড়িত কিভাবে করেছে, বাংলা ভাষার প্রতি এই প্রেম জাগ্রত করেছেন তো কাজী নজরুল ইসলাম। আপনি যখন অনেকে, আমি রবীন্দ্রনাথকে নিয়ে এটা আসলে বলা ঠিক না, কিন্তু উনি তো বলেছিলেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে চাষাবুষার ছেলেরা কি পড়ালেখা করবে, সেটি কিন্তু তার মনে হয়েছিল যে তিনি সাম্প্রদায়িক, কিন্তু নজরুল কিন্তু অসাম্প্রদায়িক। আমরা কিন্তু পারস্পরিক তুলনা করতে হবে, এখানে কিন্তু রাগঢাক রাখার কিছু নাই, গোপন করার কিছু নাই। রবীন্দ্রনাথকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের কাছে বিপ্লবের প্রতীক, বিদ্রোহের প্রতীক আর বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক হচ্ছেন কিন্তু কাজী নজরুল ইসলাম। উনি তার কর্মে বারবার প্রমাণ করেছেন। আপনি এই যে বেগম খালেদা জিয়ার আপনি জীবন চিন্তা করলে হয়, উনি হয়তো বা সাহিত্য লেখেন নাই, কিন্তু উনি নজরুল থেকে অনুপ্রাণিত। উনি কিন্তু প্রতিবাদের ভাষা কোনোদিন আপোষ করেন নাই। এই আপোষহীনতার প্রতীক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং পরবর্তীতে ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। এরা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, নিজেরা জেল খেটেছেন কিন্তু আপোষ করেন নাই। তো আমরা তো বলবো যে নজরুল সেখানে বপন করা আছে, সেখানে আমাদের নেতা কর্মীদের মধ্যে আমরা জাতীয়তাবাদী চেতনা বলি, আমরা যে বলি এখানে প্রত্যেকে অনুপ্রাণিত কেন হয়েছে, তা তো ঘরে আরামে থাকতে পারতো। আমার মা বোনেরা কোনোদিন নিজে হাতে চা বানিয়ে খায়নি, সে পর্যন্ত বিপ্লব করেছে, তাকে অনুপ্রেরণা কারা দিয়েছে? এই নজরুল
আমাদেরকে এখনও অনুপ্রেরণা দেয়। এখনও যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয় তখন বলা হয় যে আমরা নজরুল দ্বারা উদ্বুদ্ধ, আমরা তার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং আজও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করে যাবে এবং প্রতিবাদী কণ্ঠস্বর বারবার বিজয়ী হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ তৌহিদুর আওয়াল। আমরা চলে যাচ্ছি আবার মুগ্ধর কাছে। কোন গানটি শুনবো? এবারে আমি যে গানটি করছি এই গানটি কাব্যগীতি, মোরে ভালোবাসায় ভুলিও না গানটি করবার চেষ্টা করছি। আমরা মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। হে প্রিয় মোর, এ কি মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ। হে প্রিয় মোর, এ কি মোহ, এ প্রাণ শুধু চাই বিরহ। তুমি কঠিন সুরে বেঁধে আমায়, কঠিন সুরে বেঁধে আমায়, সুরের লহর তুলিও। পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। প্রভু শান্তি চাহি জুড়াতে সব, আমি চাহি পুরিতে সুখের ঘরে আগুন জেলে, পথে পথে ছড়িতে বধূ, পথে পথে ছড়িতে। নগ্ন দিনে আলোকেতে চাহি না তোমায় বক্ষে পেতে। নগ্ন দিনে আলোকেতে চাহি না তোমায় বক্ষে পেতে। তুমি ঘুমের মাঝে স্বপনেতে, ঘুমের মাঝে স্বপনেতে, হৃদয় দুয়ার খুলিও। পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে আদর দিয়ে দুলিও
কোনো প্রিয়জনকে পাবো, তার জন্যে আমাদের ভুলে থাকতে হবে, কিন্তু সে ভুলে থাকাটা হবে পাওয়ার আশায়। একদমই তাই। অসাধারণ কথা নজরুলের। অনেক ধন্যবাদ। আজকে আমাদের অগ্নিতা শিকদার মুগ্ধ, অনেক ভালো গাইলেন আপনি, অনেক ধন্যবাদ। আজকে তৌহিদুর রহমান আওয়াল অসাধারণ আলোচনা করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সজীব নূরকে, ধন্যবাদ আমাদের অপূর্বকে। প্রিয় দর্শক, আজকে নজরুলের রাজনৈতিক চিন্তা নিয়ে আলোচনা করেছি এবং বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের ডক্টর তৌহিদুর রহমান আওয়াল যে আলোচনাটি করেছেন সেটি তার রাজনৈতিক বিশ্বাস থেকে তিনি করেছেন। আমি বিশ্বাস করি প্রতিটি রাজনৈতিক চিন্তার মানুষ, যারা প্রগতিশীল চিন্তা করে, যারা দেশকে মানুষকে ভালোবাসে, শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও নজরুলকে এইভাবেই বিবেচনা করবে। প্রত্যেকে তার নিজের রাজনৈতিক দর্শন থেকে বিবেচনা করলেও নজরুল প্রত্যেকের, নজরুল সকলের। তিনি যেরকম কৃষকের, তিনি যেরকম শ্রমিকের, তিনি যেরকম আমাদের রাজনীতিকের, তিনি যেরকম কবি, শিল্পী, সাহিত্যিকের, সাধারণ মানুষের। সুতরাং নজরুল আমাদের সকলের হয়ে থাকুক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।